অতীতের সকল শাসন ব্যবস্থা ভেঙে দিয়ে নতুন শাসন ব্যবস্থা তৈরি করার নাম হচ্ছে সেকেন্ড রিপাবলিক। অর্থাৎ যদি আমি এটা বাংলাদেশের একটু উদাহরণ হিসেবে দিতে চাই, যে বাংলাদেশের স্বাধীনতার অর্জন 1971 সালে, 72 সালে হচ্ছে বাংলাদেশের গঠনতন্ত্র তৈরি করা হয় এবং বাংলাদেশের একটা শাসন ব্যবস্থা তৈরি হয়। সেটা 2024 পর্যন্ত যেহেতু চলেছে, 24-এর আগে বাংলাদেশে বড় কোনো রেভলিউশন সেরকম ভাবে কিন্তু হয়নি। যদিও হয়েছে আসলে। দর্শক, আপনারা জানেন আমরা কোন বিষয় নিয়ে কথা বলি। আমরা সমসাময়িক রাজনীতি নিয়ে কথা বলি। আর এই সমসাময়িক রাজনীতিতে নতুন একটি দল আমরা কিন্তু পেয়েছি, জাতীয় নাগরিক পার্টি। আর এই দলের সাথে সাথে আমরা তিনটি শব্দের সঙ্গে পরিচিত হয়েছি: সেকেন্ড রিপাবলিক, ইনকিলাব জিন্দাবাদ এবং গণপরিষদ নির্বাচন। আসলে অনেকের মনে প্রশ্ন যে সেকেন্ড রিপাবলিক কি, ইনকিলাব জিন্দাবাদ কেন বলা হচ্ছে, আর গণপরিষদ নির্বাচন, এগুলো মানুষ জানতে চায়। আর সেই বিষয়গুলো নিয়ে আজকে আমরা কথা বলবো। সঙ্গে আছেন সাংবাদিক এবং রাজনীতি বিশ্লেষক আকরাম। আকরাম, আপনাকে স্বাগত জানাচ্ছি। থ্যাংক ইউ নজম ভাই, থ্যাংক ইউ সো মাচ। আকরাম ভাই, আপনি শুনছিলেন আমার কথা। ইনকিলাব জিন্দাবাদ, বিপ্লব দীর্ঘজীবী হোক, আগে বলা হতো না, এখন বলা হচ্ছে। আর যে বিষয় সেটি হচ্ছে সেকেন্ড রিপাবলিক, এটাও কিন্তু তুমুল আলোচনা হচ্ছে। অনেকে বুঝছেন, অনেকে বুঝছেন না। আর গণপরিষদ নির্বাচন, নতুন একটি ধারণা বাংলাদেশের রাজনীতিতে, কি বলবেন? প্রথমে যদি আমি শুরুটা করি যে ইনকিলাব জিন্দাবাদ, এটা মূলত ভারতের কমিউনিস্ট পার্টির একটা স্লোগান। তবে এই স্লোগানটার একটা তাৎপর্য আছে, সেটা হচ্ছে যখন বড় কোনো বিপ্লব হয়, মানে গণজমায়েতের বিপ্লব হয়, যেটার লক্ষ্য থাকে ন্যাশনাল বা ইন্টারন্যাশনাল, সেসব জায়গা বিবেচনা করেই এটাকে তারা সৃষ্টি করেছিল বা এই স্লোগানটাকে তারা ধারণ করেছিল। বাংলাদেশে যেটা হয়েছে 2024 সালের জুলাই আগস্টে, এটা আসলে বড় একটা রেভলিউশন ছিল, সেখান থেকে তারা এই স্লোগানটাকে ধার করেছে। তবে অনেকেই যারা মনে করছেন যে এইটা আসলে জাতীয় নাগরিক পার্টির নিজস্ব স্লোগান কিনা, তাদের জন্য বলি যে আসলে না, এটা নাগরিক পার্টির কোনো নিজস্ব স্লোগান না। তারা এটা পরিষ্কার করেছে, তাদের দলের লগো, পতাকা, স্লোগান এগুলো এখনো তারা কনফার্ম করেনি অফিসিয়ালি। কাজেই এটাকে নাগরিক পার্টির স্লোগান হিসেবে ধরা যাচ্ছে না। কিন্তু স্লোগানটা বেশ পপুলারিটি পেয়েছে। আরও পাওয়ার কারণ হচ্ছে যে তারা আসলে এই স্লোগানটা ধারণ করে তাদের যে লক্ষ্য, সেটা আসলে তারা অর্জন করতে পেরেছে। অর্থাৎ শেখ হাসিনা সরকারকে তারা বিতাড়িত করতে পেরেছে, অর্থাৎ তাদের বিজয় হয়েছে। যার কারণে এই স্লোগানটা কিন্তু আরো বেশি জনপ্রিয়তা পেয়েছে। এবং যেটা হয়েছে 28শে ফেব্রুয়ারি শুক্রবারে যে একটা দল বাংলাদেশে নতুন করে জন্ম নিল, হ্যাঁ, তো এইখানে এই স্লোগানটা আরো বেশি জনপ্রিয়তা পেয়েছে, যার ফলে এই স্লোগানটা নিয়ে আলোচনা হচ্ছে। পাশাপাশি বাকি যে দুইটা শব্দ আপনি যেটা বলছিলেন যে সেকেন্ড রিপাবলিক এবং গণপরিষদ নির্বাচন, এগুলো বেশ আলোচনা আসলে জন্ম দিচ্ছে বর্তমান সময়ে। আচ্ছা, সহজভাবে যদি জানতে চাই যে সেকেন্ড রিপাবলিক আমাদের রাজনীতিতে এটা কি আসলে? সেকেন্ড রিপাবলিকটা মূলত এটা একটা ফরাসি বিপ্লব থেকে এই ধারণাটা আসছে। এখন একেবারেই যদি সহজ করে বোঝাতে চাই, সেকেন্ড রিপাবলিক বা দ্বিতীয় শাসনতন্ত্র বা দ্বিতীয় গণতন্ত্র যেটা বলতে বোঝাচ্ছে, সেটা হচ্ছে কোনো একটা রাষ্ট্রের অতীতের সকল শাসন ব্যবস্থা ভেঙে দিয়ে নতুন শাসন ব্যবস্থা তৈরি করার নাম হচ্ছে সেকেন্ড রিপাবলিক। অর্থাৎ যদি আমি এটা বাংলাদেশের একটু উদাহরণ হিসেবে দিতে চাই, যে বাংলাদেশের স্বাধীনতার অর্জন 1971 সালে, 72 সালে বাংলাদেশের গঠনতন্ত্র তৈরি করা হয় এবং বাংলাদেশের একটা শাসন ব্যবস্থা তৈরি হয়। সেটা 2024 পর্যন্ত যেহেতু চলেছে, 24-এর আগে বাংলাদেশে বড় কোনো রেভলিউশন সেরকম ভাবে কিন্তু হয়নি। যদিও হয়েছে, স্বৈরাচার এরশাদের বিরুদ্ধে হয়েছে, কিন্তু এরপরে কিন্তু নির্বাচন এসেছে, কিন্তু ওইরকম পরিবর্তনের আওয়াজ কিন্তু খুব একটা ওঠেনি। তো এখন যে ছাত্র জনতা বা তরুণরা যারা রাজনীতিতে আবার আসছেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের মাধ্যমে, তারা যেহেতু রাজনীতিতে নতুন করে আবার জার্নিটা শুরু করেছেন, কাজেই তারা এই আওয়াজগুলো তুলেছেন। তো তারা বলতে চাচ্ছেন যে এই স্বাধীনতার 53 বছর পরে, বাংলাদেশের জন্মের 53 বছর পরে নতুন করে বাংলাদেশের পুরনো যে শাসন ব্যবস্থা রয়েছে সেগুলোকে ভেঙে দিতে হবে। সেগুলো ভেঙে টোটালি 100% বা তার কিছুটা কম একেবারে নতুন করে বাংলাদেশের শাসন ব্যবস্থাকে সাজাতে হবে। এটা হচ্ছে সেকেন্ড রিপাবলিক। এটা এক কথায় বলতে গিয়ে এটার অনেক আরো বিস্তৃত ইতিহাস আছে, সেদিকে আসলে আমাদের যাওয়ার খুব একটা প্রয়োজন পড়বে না।
আমরা সহজে যেটুকু বুঝলাম যে 1971 বা 72 যে শাসন ব্যবস্থা তৈরি হয়েছিল বাংলাদেশে, এটাকে আর তারা চাইছে না। তারা চাচ্ছে নতুন করে বাংলাদেশে একটা শাসন ব্যবস্থা হবে যেটা হবে গণমানুষের জন্য। তারা বলতে চাচ্ছেন যে বাংলাদেশে অতীতের যে শাসন ব্যবস্থা ছিল সেগুলো আসলে কিছু সিলেক্টিভ মানুষের উপকারের জন্য ছিল, হাতে গোনা মানুষের সুযোগ সুবিধার জন্য ছিল। যারা বড়লোক তারাই বড়লোক হয়েছে, যারা গরিব তারাই গরিব হয়েছে। এদেশে বিচার ব্যবস্থা খুব একটা উন্নত ছিল না, স্বাধীনতা ছিল না, সবকিছু নির্বাহী আদেশের কাছে জিম্মি ছিল। পাশাপাশি এদেশে সকল ক্ষমতা ছিল দলের কাছে, দলীয় প্রধানের কাছে এবং সরকার প্রধানের কাছে। রাষ্ট্রপতিকে এদেশে নামমাত্র একটা চেয়ার দেওয়া হয়েছে, কিন্তু তার হাতে কোনো ক্ষমতা দেওয়া হয়নি। এই যে ক্ষমতার যে ভারসাম্যহীনতা, শাসন ব্যবস্থার যে ভারসাম্যহীনতা, সেটাকে তারা ভাঙতে চাচ্ছে। তারা চাচ্ছে যে রাষ্ট্রপতিরও একটা ক্ষমতা থাকবে, প্রধানমন্ত্রীরও একটা ক্ষমতা থাকবে, আলাদা আলাদা। এইটাই হচ্ছে তারা সেকেন্ড রিপাবলিকটা করতে চাচ্ছে, যে ক্ষমতার ব্যালেন্স তৈরি করা, ক্ষমতার ভারসাম্যটা তৈরি করতে চাচ্ছে তারা। এটা একটা ভালো উদ্যোগ। তবে এইটা করতে হলে হবে কি, যে সকল দলগুলোর ঐক্যমত পোষণ করতে হবে। যেহেতু ইস্যুটা রাজনৈতিক, বাংলাদেশে যেহেতু অনেকগুলো রাজনৈতিক দল রয়েছে, আওয়ামী লীগের কথা যদি আমরা এই মুহূর্তে একটু ভুলেও যাই, তাহলে বাকি যে রাজনৈতিক দলগুলো তাদের কিন্তু একটা ঐক্যমতে এখানে পৌঁছাইতে হবে। এটা করতে হলে বিষয়টা যতটা আমরা জনপ্রিয়তা শব্দটা পেয়েছে, ততটা যে জনপ্রিয়তা অর্জন ধারাবাহিকতা ধরে রেখে সে বাস্তবায়ন হতে পারে বা হবে, এইটা আসলে একটু ডিফিকাল্ট হবে। বিভিন্ন দলের ঐক্যমতে অবশ্যই পৌঁছতে হবে, কারণ আপনাকে তো সংবিধানের উপরও হাত দিতে হচ্ছে। এখন প্রসঙ্গে আসি যে গণপরিষদ নির্বাচন, এটি কিন্তু আমাদের রাজনীতিতে একদমই নতুন। এই গণপরিষদ নির্বাচনটার সঙ্গে হচ্ছে আপনার সংবিধানটা জড়িত। যদিও প্রফেসর ইউনূস 8ই অগস্টে ক্ষমতার দায়িত্ব নেয়ার পরেই তিনি বলেছেন যে সংস্কার করবেন, এবং তখন কিন্তু জোরালোভাবে একটা আলোচনা উঠেছিল যে সংবিধানকে সংস্কার করতে হবে বা সংবিধানকে নতুন করে লিখতে হবে। এরকম নানা আলোচনা হয়েছে, বা আগের সংবিধানকে টোটালি বাদ দিতে হবে, কারণ আগের সংবিধানে বেশ কিছু আইন রয়েছে যেগুলো স্বৈরাচারকে তৈরি করার মতো আইনগুলো রয়েছে এই সংবিধানে। এখন প্রশ্নটা হচ্ছে যে সহজ করে যদি বলতে চাই এক বাক্যে, যে আসলে গণপরিষদ নির্বাচনটা আসলে কি, এটা অনেক বিস্তৃত ঘটনা, কিন্তু এটাকে যদি একেবারে সহজ করে বলতে যাই, গণপরিষদ নির্বাচন হচ্ছে সহজ কথায় বলতে গেলে নতুন করে সংবিধান প্রণয়ন করা। অর্থাৎ আগামীতে বাংলাদেশে যে নির্বাচনটা হবে, সেই নির্বাচিত সদস্যরাই হবে গণপরিষদের সদস্য, এবং সেই গণপরিষদের সদস্যরাই তাদের ঐক্যমতের ভিত্তিতে একটা সংবিধান প্রণয়ন করবেন। এবং এই যে গণপরিষদ সদস্য যারা হবেন তারাই মূলত সংসদ, তারাই হচ্ছে সংসদটা পরিচালনা করবেন। সহজ করে বলতে গেলে এইটা, যে নির্বাচিত গণপ্রতিনিধিরা গণপরিষদের সদস্য হবেন এবং সেই সদস্যরা মিলে নতুন একটা সংবিধান প্রণয়ন করবেন, এবং তারাই হচ্ছে সংসদটা চালাবে সেই সংবিধানের আলোকে। সহজ করে বলতে গেলে এটাই হচ্ছে গণপরিষদ নির্বাচন। এখন দেখেন, যদি একটু এটার ঘটনা প্রবাহটা আরেকটু ক্লিয়ার করতে চাই দর্শকদের জন্য, বা আমরা নিজেরাও যদি একটু বোঝার জন্য আপনাকে বলি। যেমন দেখেন, বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধ শুরু হয় 1971 সালে। তো 1971 সালের 10ই এপ্রিল তৎকালীন প্রধানমন্ত্রী তাজউদ্দিন আহমেদ 10 এপ্রিল গণপরিষদ গঠন করে সেই গণপরিষদের অধীনে বাংলাদেশের শাসন ব্যবস্থা কেমন হবে যুদ্ধকালীন সময়ে, সেটা একটা প্রোক্লেমেশন তৈরি করেন তারা, বা একটা ঘোষণাপত্র তৈরি করেন যে আজ থেকে বাংলাদেশ স্বাধীন, এই স্বাধীন বাংলাদেশে এই ঘটনা হবে, এইভাবে সিস্টেমে বাংলাদেশ চলবে। এটাই হচ্ছে সেই সময়কার সময় গণপরিষদ বা প্রোক্লেমেশন বা যেটা ঘোষণাপত্র যেটা আসে। তারই ধারাবাহিকতায় 1972 সালে 10 এপ্রিল ডক্টর কামাল হোসেন তৎকালীন গণপরিষদের সদস্য এবং তার নেতৃত্বে 30 বা 35-37 এরকম 40-এর কম সদস্য নিয়েই একটা গণপরিষদ গঠন করা হয়। এবং সেই গণপরিষদ কিন্তু বাংলাদেশের যে বর্তমান যে সংবিধান, 72-এর সংবিধান যেটাকে বলা হচ্ছে, এই সংবিধানটা তারা প্রণয়ন করেন। এই সংবিধান প্রণয়নের পরে বাংলাদেশের 53 বছর কেটে গেছে, 54 বছর কেটে গেছে। এখন সামনে যে নির্বাচন হবে 2025-এর ডিসেম্বরে, যদি হয় বা যখনই হবে, তখন আবার গণপরিষদ গঠন করা হবে। এখন প্রশ্ন হচ্ছে, তাহলে কেন দরকার এটার? সংবিধান তো আমার আছে। প্রশ্ন আসতে পারে এটা, যেটা একটু আগে যেটা বলছিলাম, যে এই যে সেকেন্ড রিপাবলিক যে হবে, এটার সঙ্গে এটা কিছুটা কানেক্টেড। কারণ হচ্ছে যে এই সংবিধান, বর্তমানে যে সংবিধান এক্সিস্ট করছে 1972 সালের সংবিধান, সেই সংবিধানে অনেকগুলো ত্রুটি তারা বের করেছে।
সেখানে সবার আগে যে ত্রুটি তারা বের করেছে সেটা হচ্ছে যে এই সংবিধান স্বৈরাচার তৈরি হইতে সাহায্য করে। সংবিধানে এমন কিছু আইন ইনক্লুডেড আছে। কাজেই যেহেতু স্বৈরাচার পতনের মাধ্যমে জুলাই বিপ্লব বলেন আপনি, বা জুলাই গণ আন্দোলন বলেন, বা জুলাই ছাত্র আন্দোলন বলেন, যাই বলেন, যেহেতু একটা আন্দোলনের মাধ্যমে একটা সরকারের পতন ঘটেছে এবং সরকার পলায়ন করেছে এবং অনেকগুলো মানুষের হত্যা হয়েছে, এখানে ক্ষমতার ভারসাম্য যেখানে নাই, যার কারণে এই সংবিধানটাও তারা চেঞ্জ করতে চাচ্ছে। এখন সেই সময় যে সংবিধানটা গঠন করা হয়েছিল গণপরিষদের সদস্যদের মাধ্যমে, এইখান থেকে তারা একটু ধারণা নিতে চায়, কিন্তু সংবিধানটাকে টোটালি তারা চেঞ্জ করতে চায়। এখন এইখানে এটা ভালো উদ্যোগ, এটাকে সমর্থন করি। ৭২-এর বাংলাদেশ আর ২০২৫-এর বাংলাদেশের মধ্যে কিন্তু অনেক বেশি পার্থক্য, শুধু ৫৩ বছর সময়ের পার্থক্যই না, অনেক কিছুর পার্থক্য। আর এই সময় উপযোগী একটা সংবিধান প্রণয়ন করা অতীব জরুরি। কারণ হচ্ছে, একটু আগে আপনাকে বলছিলাম যে এই সংবিধানে এমন কিছু আইন রয়েছে যেগুলো ক্ষমতার ভারসাম্যহীনতা তৈরি করেছে। ক্ষমতার যদি ভারসাম্য তৈরি করতে হয় তাহলে রাষ্ট্রপতিকে ক্ষমতা দিতে হবে। এই সংবিধানে এটা ইনক্লুড হবে। এই সংবিধানে এমন হইতে পারে যে ২বারের বেশি কেউ প্রধানমন্ত্রী হবে না, অথবা দলীয় প্রধান এবং সরকার প্রধান একই ব্যক্তি হবে না, বা সংসদীয় নেতা সরকার প্রধান সংসদীয় নেতা হবে না। এরকম ক্ষমতার ব্যালেন্স করবে, যেটাকে গণতন্ত্রের সৌন্দর্য হিসেবে কাউন্ট করা হয়। এইটা তারা করতে চাচ্ছে, এবং এইটা করতে গেলে সবচেয়ে বড় চ্যালেঞ্জ হচ্ছে বর্তমান যে রাজনৈতিক দলগুলো রয়েছে বা সেই সময় যারা নির্বাচিত হবে তাদের ঐক্যমত। এখন নির্বাচন হলো, নির্বাচনের আগে বলা হলো যে ঠিক আছে, ভেরি গুড, নির্বাচনের পরে আমরা দেখব, কিন্তু তখন যদি তারা ঐক্যমত পোষণ না করে তখন কিন্তু আবার এই আলোচনাটা মাঠে মারা যাবে। এখন জাতীয় নাগরিক পার্টি যে প্রস্তাবটি করছে সেই প্রস্তাবগুলো বাস্তবায়ন করার জন্য রাজনৈতিক দল হিসেবে তাদের নিবন্ধন হবে, নির্বাচনী রোড ম্যাপ তৈরি হবে, তারপর এক্সিস্টিং যে রাজনৈতিক দলগুলো আছে তাদের সঙ্গে বসবে, সেখানে কতটুকু ঐক্যমত তারা পোষণ করতে পারে, নানান কিছু ব্যাপার কিন্তু এখানে রয়েছে। কাজেই এই ব্যাপারগুলোর জন্য আমাদেরকে অপেক্ষা করতে হবে, এবং এগুলো আসলে যে প্রস্তাবগুলো উঠেছে সেগুলো জনগণের কল্যাণের জন্যই হচ্ছে। আপাত দৃষ্টিতে মনে হচ্ছে যে এগুলো মানুষের কল্যাণের জন্যই হবে, রাষ্ট্রের সৌন্দর্যের জন্যই হবে, পরিপূর্ণ গণতন্ত্রের জন্যই আসলে হবে। এখন মূল চ্যালেঞ্জ হচ্ছে যে এই রাজনৈতিক দলগুলো কতটা ঐক্যমত পোষণ করবে এটার সঙ্গে, এটা হচ্ছে সবচেয়ে বড় চ্যালেঞ্জ। আমাদের প্রত্যাশা থাকবে আসলে রাজনৈতিক দলগুলো দেশের জন্য, দেশের কল্যাণের জন্য ভালো কিছু নিয়ে আসবে। আকরাম, আপনি আমাদের সময় দিয়েছেন, ধন্যবাদ জানাচ্ছি। জি, আপনাকেও ধন্যবাদ। প্রিয় দর্শক, রাজনীতিতে আমরা ভালো কিছু চাই, নতুন কিছু চাই, ভালো কিছু আসুক, নতুন নতুন গবেষণা হোক, কিভাবে দেশকে এগিয়ে নিয়ে যাওয়া যায়, গণতান্ত্রিক ধারাকে অব্যাহত রাখা যায়। ভালো থাকবেন সবাই। আসসালামু আলাইকুম।